এখন দেখবেন ম্যাজিক বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্রে প্রতিদিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশন স্টুডিও হতে সরাসরি সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সিএন মাস্ক সংবাদপত্রের প্রতিদিন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি কাউসার হোসেন সুইট। আজকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের সংবাদপত্র বিশ্লেষণ করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার নামে বিশিষ্ট কবি ও সাহিত্যিক, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহসভাপতি, রেড জোন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কবি মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া। আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। সেই সাথে উপস্থিত আছেন আমার ডানে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহসভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী এ এম মাসুদুল ইসলাম। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা চলে যাচ্ছি আজকের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। ইত্তেফাক, এমপি পদ যাচ্ছে পাপুলে, কুয়েতে দণ্ডের রায়ের কপি দেশে। আইপিএলে খেলবেন তাই জাতীয় দলে নেই সাকিব। কোম্পানিগঞ্জে কাদের মির্জার গাড়ি বহরে হামলা, 23 জন গুলিবিদ্ধ সহ আহত 60। তিনতলা ভবন উল্টে ঝিলের পানিতে, শিশুসহ আহত 8, আরো 5টি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। সড়ক দুর্ঘটনায় কানাডার 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত। আজ 21 পদক পাচ্ছেন 21 গুণীজন। বেসরকারি অংশীদারত্বে চলবে শাহজালাল বিমানবন্দর, আয়ের ভাগ হবে সরকার ও কোম্পানির মধ্যে। টার্মিনাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চায় জাপানের মিৎসুবিশি। হুজুরের কাছে ঝাড়ফুঁক নিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। তিতাসের পাইপলাইন ফুটো হয়ে ঘোড়াশাল সার কারখানায় আগুন, 5 ঘন্টা পর নিয়ন্ত্রণ। সমতা, দিনরাত কাজ করে পদ্মা সেতু চালুর চিন্তা। মাইকিং করে শিক্ষার্থীদের উপর গ্রামবাসীর হামলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। বিএনপির মরা গ্যাংয়ে আর জোয়ার আসবে না, ওবায়দুল কাদের। সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের বিপক্ষে সংঘর্ষ, গুলি, আহত 60। এমপি একরামুলকে দুষলেন কাদের মির্জা, হরতালের ডাক। দূষণের ইট ভাটা থেকেই যাচ্ছে, উচ্ছেদ করলেও অবৈধভাবে চালু হয় দুর্নীতির হাত ধরে। 6 বছরে বেড়েছে 7.33%। বদি স্কুলে পাহাড় সাবার, পরিবেশ অধিদপ্তরের মামলার পরও বন্ধ হয়নি। যুগান্তর, ভেজাল মাদকে 6 লাখ, বিষের মধ্যেও ভয়ঙ্কর বিষ। দিনাজপুরে লাগামহীন চালের বাজার। ছোট দলগুলোর অস্তিত্ব সংকট। করোনা টিকার পরিকল্পনায় পরিবর্তন, জুনের আগেই দেওয়া হবে 60 লাখ ডোজ। বিভিন্ন ক্ষেত্রের গুণীজনরা জাতির গর্ব ও অহংকার, প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা ও স্মরণ, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছরই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, তবু বেসামারি থাকে রোজার বাজার। প্রথম আলো, অন্যের জমি দখল করে সাংসদের হাওর বাংলা। শুরুতে টিকার প্রথম ডোজ পাবেন 60 লাখ মানুষ। ক্রসফায়ারের ভয় দেখিয়ে নেওয়া লাখ টাকা ফেরত। ভাষা সৈনিকদের নামে সড়ক, নামে নয়, লোকে জেনে নম্বর দিয়ে। গরম বাড়তে পারে আগামী সপ্তাহে। জনগণ, গ্রামেও মিলবে নিরাপদ পানি, 9,000 কোটি টাকার প্রকল্প। শেখ হাসিনা ও মোদির উপস্থিতিতে বঙ্গবন্ধু গান্ধী জাদুঘর উদ্বোধন। ভ্যাকসিন প্রয়োগে বিশ্বে 6ষ্ঠ অবস্থানে বাংলাদেশ। ব্রিটিশ আমল থেকে আদালতে বাংলায় বিচার চলছে। ভাওয়াল সন্ন্যাসী মামলার আর্জি ও জবাব লেখা হয় বাংলায়। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ব্যবসায়ীদের দাবি কয়েকদিনের মধ্যে বাজার স্থিতিশীল হবে। ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে হবে খেলার মাঠ।
খালেদার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফের বাড়বে কিনা অনিশ্চিত। ক্রিকেট খেলা নিয়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, মাছ থেকে তৈরি হচ্ছে পুষ্টি সমৃদ্ধ পাউডার। ঢাকা শহর রক্ষা বাঁধ অরক্ষিত, যান চলাচল ব্যাহত, অবৈধ দখলদার উচ্ছেদ প্রয়োজন। আমাদের সময় পুরান ঢাকা এখনো বোমায় ঠাসা, চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের 2 বছর, বেআইনি আপোষে ফাঁসছে অনেকে, 62 অপরাধের বাইরে আপোষের সুযোগ নেই, মামলা দ্রুত নিষ্পত্তিতে পরিধি বাড়ানো প্রয়োজন। কাদের মির্জার ডাকে আজ হরতাল, সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানি বন্ধ, আহত অর্ধশত, গুলিবিদ্ধ 7, পাপুলের সাজার রায় সরকারের হাতে। সিল সিটির চেয়ারম্যান এমডি সহ গ্রেপ্তার 6, 57 কোটি টাকা আত্মসাতের প্রমাণ সিআইডির মামলা। দেশে 1% বেশি মানুষ টিকা নিয়েছেন, বিশ্বের মোট টিকার 5% গরিব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব। সয়াবিন তেলের বাজার চলছে ইচ্ছে মতো, 85% মন্ত্রী টিকা নিয়েছেন। অবৈধ 1,10,00,000 অভিবাসীকে নাগরিকত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিল। মানবজমিন রায়ের কপি স্পিকারের কাছে, কি ঘটছে পাপুলের ভাগ্যে? দেশের 1% মানুষের টিকাদান সম্পন্ন, রণক্ষেত্র কেরানি কোম্পানিগঞ্জ, আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 15। কাদের নিয়ন্ত্রণে বাজার, সুরক্ষার আগেই ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি। বাংলাদেশ প্রতিদিন মাঠে গড়িয়েছে রাজনীতি, করোনা ভাইরাস সংক্রমণের 1 বছর পর বিভাগীয় সমাবেশ করছে বিএনপি, তৃণমূলের সম্মেলন সহ নানা কর্মসূচিতে ব্যস্ত আওয়ামী লীগ, সরব অন্য দলগুলো। স্বাস্থ্যবিধি মানছেন না ভ্যাকসিন গ্রহীতা, ঝুঁকি বাড়ছে অন্যদের। ভ্যাকসিনের অর্থ জোগাড়ে হিমশিম সরকার। ঢাউস উপকমিটি আওয়ামী লীগ, রণক্ষেত্র কোম্পানিগঞ্জ। মুকুলের গন্ধে মুখর বরেন্দ্র, কিভাবে দূর করা যাবে খেলাপি ঋণ? রূপগঞ্জে পাট মন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষ, রমজান সামনে রেখে অভিনব কারসাজি। বণিক বার্তা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রধানমন্ত্রীর অসন্তোষে কি দ্রুত শেষ হবে নির্মাণ কাজ? মোহাম্মদ বিন সালমানের প্রভাব কমছে মধ্যপ্রাচ্যে। করোনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারি, মিল ফিডার সদস্যদের 132 কোটি টাকা সহায়তার প্রস্তাব। 38 কোটি টাকা ব্যয় প্রকল্প বাস্তবায়ন, অযত্ন অবহেলায় আগের দশায় ফিরছে ত্রাণ। 21 বিশিষ্ট ব্যক্তিকে 21 পদক দেওয়া হচ্ছে আজ। মহাবিপন্ন প্রজাতির তালিকায় সুন্দরবনের সুন্দরী হাঁস। Observer Action against Papul as per law, Minister. Land-based LNG terminal at Matarbari soon. Parents say birth registration is too complicated as new rules set in. News. Use of Bangla in all phase is still elusive. Private firm gets Taka 46 crore air show deal. Dhaka Tribune. Leaders look beyond COVID-19 to trade China. Rich nations stop filling a billion more COVID-19 shots than needed. 3 Bangladeshi students died. Canada road accident. Financial Express. Dhaka objects to fresh Delhi NDB. But the rail work sets slow pace. ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের সংবাদ শিরোনাম। আমরা এখন চলে যাচ্ছি সংবাদ বিশ্লেষণে। প্রথমে যাচ্ছি বিশিষ্ট কবি সাহিত্যিক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া সাহেবের কাছে। দেশের 1% মানুষের টিকাদান সম্পন্ন, দিনের মধ্যে 60 লাখ টিকাদান এর লক্ষ্যমাত্রা, এবং আমরা যেটা জানি যে বিশ্বের এখনো 130টি দেশ টিকা পায়নি। এই বিষয়ে আপনার বিশ্লেষণ। জি, ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত এই সময়কার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কোভিড-19 বা এই করোনার ক্ষেত্রে এবং বর্তমান সরকার যে ভূমিকা রেখেছে এদেশের মানুষের প্রতি ভূয়সী প্রশংসার দাবি রাখে। প্রতিদিন টিভি খুললে মাননীয় প্রধানমন্ত্রীকে যথাসময়ে যথাস্থানে বসে নজরদারি করে
ব্যাপারটা যে ট্যাকেল দিয়েছেন ওনাকে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে। ওনার প্রতি সালাম রইল। এই হচ্ছে দেশের অভিভাবকের সত্যিকার কাজ, প্রশংসার দাবি রাখে। আর আপনি এটার পাশাপাশি দেখেন যে আমরা কিন্তু অলরেডি টিকা দেওয়া শুরু করে দিয়েছি। বিশ্বের প্রায় অনেকগুলো দেশ তথা 160টি দেশে এখনো করোনার কোনো সঠিক টিকা পৌঁছেইনি, দেবে তো দূরের কথা। ইতিমধ্যে কিন্তু প্রায় আপনার 1% কিন্তু সম্পূর্ণ হয়েছে টিকা দেওয়া, এবং আগামী জুনের মধ্যে আরও 60 লক্ষ টিকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, এবং আশা রাখি অতীতের যে সুন্দরভাবে পরিচালনা করেছেন 60 লক্ষ দেওয়া যাবে, এবং হয়তোবা পর্যায়ক্রমে প্রত্যেকেই তার সুফল পাবে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এই জায়গাটাতে অন্য কিছু বলার কোনো সুযোগ নেই, যে ভূয়সী প্রশংসা রেখেছেন, এবং আমরা এই ব্যাপারে যথেষ্ট মানে একটা নিশ্চিত বোধ মনে করছি যে এই ক্ষেত্রটাতে হয়তোবা যথাসময়ে সরকারকে পাশে পাবো। আর বাকি সময়গুলোর জন্য একই ধারাবাহিকভাবে সুন্দরভাবে মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে যায়। আবার আরেকটা শ্রেণী আছে যে আপনার যারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে টিকা দিতে হবে, এর কিছুই জানে না। তো সেই ক্ষেত্রে ডোর টু ডোর গিয়ে সরকারি লোক গিয়ে যদি এইভাবে অসহায় দুস্থ মানুষের সামনে দাঁড়িয়ে তাদেরকে টিকার আওতায় আনতে পারে, তাহলে হয়তোবা আরও সুনিশ্চিত হওয়া যাবে যে টিকা তথা কোভিড-19 ক্ষেত্রে আমাদের যে সতর্ক ভূমিকা আমরা ইতিমধ্যে দিয়েছি এগুলো পাবো আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি বিশ্ব রাজনীতি সাহেবের কাছ থেকে। আমরা পাপুলের ঘটনা আমরা সবাই জানি। পাপুল ওনার রায়ের কপি চলে এসেছে আমাদের স্পিকারের কাছ থেকে। আজকে শিরোনাম হচ্ছে যে যাচ্ছে পাপুলের এই বিষয়ে আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের সংসদ হচ্ছে এদেশে দেশ পরিচালনার জন্য একটা কেন্দ্রবিন্দু, আইন প্রণয়নের একটা জায়গা, একটা আইনসভা। এবং এই আইনসভায় যারা এমপি হয়ে যাবে তারা হচ্ছে দেশের কর্ণধার। মূলত তারাই দেশকে সেখানে গিয়ে আইন প্রণয়ন করে আইনের যথাযথ চর্চা হচ্ছে কিনা, যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা, সারা দেশটা আইনের শাসনের মধ্যে চলছে কিনা, এই দায়িত্ব যাদের, তারাই যদি আইনকে লঙ্ঘন করে নীতি নৈতিকতা নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে, তাহলে এটা জাতির জন্য বড়ই দুর্ভাগ্যজনক। এমপি পাপুল, এখানে তার স্ত্রীর কথাও এসেছে, তারা দুজনে মিলে মানব পাচার, অর্থ পাচার। একজন সংসদ সদস্যের কাছে জাতি এ ধরনের অবকর্ম আশা করে না। তো আজকে সেই কোনো পাপাচার কাউকে ছাড় দেয় না, পাপ বাপকেও ছাড়ে না। একটা কথা আছে, পাপ করার আগে চিন্তা করতে হবে এই পাপ আমাকে ছাড়বে না। পাপুল সেটা চিন্তা করে নেয়। আজকে পাপুল কুয়েতে গিয়ে সে আজকে দেশের মান মর্যাদা সবকিছু ভুলুণ্ঠিত করেছে। আজকে আমাদের জাতি হিসেবে এই বীর বাঙালি জাতির মাথা হেঁট হয়েছে। আমার দেশের একজন এমপি, আমার দেশের একজন সংসদ সদস্য আজকে বিদেশের মাটিতে গিয়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে অর্থ পাচার এবং মানব পাচার। তো এখন আমরা সরকারের কাছে আশা করব যে অপরাধীকে যদি ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের জায়গা থেকে আরো নতুন নতুন অপরাধের অঙ্কুর উদ্গম হবে, যেটা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। তাই এই বিষয়টা মাথায় রেখে যে বাংলাদেশের সংবিধান অত রয়েছে যে একজন সংসদ সদস্য যদি নৈতিক স্খলনের দায়ে তার যদি সংসদ সদস্য পদ প্রথমে তার বিলুপ্ত হবে, এবং তার যদি কমপক্ষে অন্তত 2 বছরের তার সাজা হবে, এবং সাজা শেষ হওয়ার পরে আরো 5 বছর পর্যন্ত সে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। আমরা আশা করব যে আইনের যাতে সুষ্ঠু প্রয়োগ হয়, আগামীতে যাতে কোনো সংসদ সদস্য না, প্রজাতন্ত্রের কোনো কর্মচারীও যাতে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত হতে না পারে, সেজন্য এটার আইনের যথাযথ প্রয়োগ হয়ে উপযুক্ত একটা সাজা হয়। আমরা সরকারের কাছে এটা আশা করব, এবং জাতিকে কলঙ্ক মুক্ত করবে আইনের সঠিক প্রয়োগ করে। ধন্যবাদ আপনাকে।
আমরাও চাই যে কোনো প্রকার দুষ্কৃতিকারী যেন আমাদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না পায়, এবং সেই সাথে সকল প্রকার অন্যায়কারী দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ যাদের শাস্তি, এটা আমাদের সবার দাবি। এবং ভালো মানুষগুলোই মূলত পদে আসবে। আমরা আসছি, আমরা যাচ্ছি কবি কাদের নিয়ন্ত্রণে বাজার, রমজানের আগে সিন্ডিকেট, এই বিষয়ে ধন্যবাদ। মানে আপনি একটি প্রশ্ন করেছেন যে আসলে বাজারটা কার নিয়ন্ত্রণে। প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশের এই বাজার কিন্তু একটা নিয়মতান্ত্রিকভাবে কিন্তু যাচ্ছে না। প্রতিদিন সকালেই যেন তার পরিবর্তন। চালের দাম একরকম, ডালের দাম একরকম, তেল অর্থাৎ খাদ্যদ্রব্যের প্রত্যেকটা বিষয় কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে, একটা সিস্টেমের মধ্যে নেই। সরকার যেন এই জায়গাটাতে শত চেষ্টা করেও পারছে না, বিষয়টা আমার কাছে এমন মনে হচ্ছে। কেন পারছে না? কাদের হাতে এটা? এই ব্যবসায়ীদের হাতে মূলত। তাহলে কি ব্যবসায়ীদের কাছে কি সরকার জিম্মি? আপনি দেখেন যে এই ব্যাপারে গভর্নমেন্ট বিভিন্নভাবে কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। আমি দেখেছি র্যাবের স্বরাষ্ট্রও কিন্তু আপনার মনিটর করেছে বাজার নিয়ন্ত্রণে আনার জন্য, তথা এটা কন্টিনিউ একটা প্রসেস। এখন আমার প্রশ্ন হলো যে যারা এই ব্যবসাটা করছে বা যারা এই ব্যবসাটা চালাচ্ছে তারাও কিন্তু মানুষরূপী মানুষ। এখন আইন দিয়ে তো দেখা যাচ্ছে যে খুব কঠিন হয়ে যায়। আমাদের নিজেরা সংশোধন না হই, মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত না করি, এবং নিজেরা যদি বিবেক বুদ্ধি যদি ধ্বংস করে ব্যবসা করি, তাহলে কোনো অবস্থাতে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। ওরা সকালে ঘুম থেকে উঠে রাত্র পর্যন্ত কিভাবে পয়সা উপার্জন করা যায় সেই মনোভাব নিয়ে কিন্তু মানে বাজারে থাকবে। এখন এগুলো কারা কিনছে? দেশের জনগণ কিনছে, আমরা কিনছি। আমরা কি আমাদের যে আয়ের পরিমাণ আছে সেটা দিয়ে কি 30টা দিন পার করতে পারবো কিনা সেদিকে কিন্তু কেউ তাকাচ্ছে না। অর্থাৎ পয়সা এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে যে পাগলা ঘোড়ার মতো দৌড় তারা দিচ্ছে, এখান থেকে কিন্তু কোনো অবস্থাতেই থেমে নেই। তো আপনি আইন দিয়ে কতটুকু কী করবেন? আমরা মানুষরা যদি মনুষ্যত্ববোধ জাগ্রত না করি, আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে কিন্তু এইরকম কন্টিনিউ চলতেই থাকবে। আপনি মানে কোন ভাষা দিয়ে, কোন আইন দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন বলেন, যদি আমাদের ভিতরে লোভ লালসা থাকে। একটু আমি বিষয়টাকে একটু বিশ্লেষণ করতে চাচ্ছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত হই, সেই শিক্ষায় শিক্ষিত হয়তো বা ইঞ্জিনিয়ার, ডাক্তার বা কোনো ব্যবসায়ী হই, কিন্তু ওইটার মধ্যে মানুষ হওয়ার জন্য যেই শিক্ষাটা হয় এটা কি আদৌ খুঁজে পাই? একটু অন্যদিকে যেতে হচ্ছে। আমরা আদর্শলিপি নামের কিন্তু একটা বই আমরা দেখেছি, আমরা যেখানে পড়াশোনা করেছি, সদা সত্য কথা বলিব, সৎ পথে উপার্জন করলে আমাদের কি সুফল কুফল এগুলো আসে, বড়দেরকে সম্মান করব। এই যে ছোটবেলাতে একটা শিক্ষায় শিক্ষিত করে মানুষ রূপে বড় করলে আমার কাছে কিন্তু ভালো কিছু আসবে। ওগুলো দেখেন আজকে সে আদর্শলিপি খুঁজে পাওয়া যায় না। আপনার কাছে ব্যাপারটা কেমনভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু আমি এটাতে গুরুত্ব দিচ্ছি যথেষ্ট। দেখেন এই আদর্শলিপি রেখে কি একটা কবিতা আসলো, আগডুম বাগডুম গোরাডুম সাজে। এই কবিতাটা পুরোটা আপনি 7 বার পড়েন না, পরে দেখেন না কোনো একটা লাইনে এখানে প্রকৃত শিক্ষা শিক্ষিত হওয়ার মতো কোনো একটা শব্দ আছে কিনা। আমরা সেই আগডুম বাগডুম শিখে দেশ ও জাতিকে আগডুম বাগডুম দিচ্ছি। আমাদের শিক্ষার মানকে পরিবর্তন করতে হবে। আর যেই প্রজন্ম এখন এই যে পাগলা ঘোড়ার মতো করে ব্যবসার অর্থ উপার্জনের জন্য রাখছে, এই প্রজন্ম ওর ব্যাপারটা মাথায় রেখেই নতুন প্রজন্মকে সঠিকভাবে যদি না গড়ে এই স্থানে না নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। সুতরাং শিক্ষার মানকেও পাশাপাশি পরিবর্তন করতে হবে, শুধু আইন দিয়ে সম্ভব নয়। আমরা যেন এখনো বলি যেন আমরা যেন মানুষ হই, মানুষের বাজারকে নিয়ন্ত্রণ রাখি, লাভের পরিমাণটা যেন একটা নিয়ন্ত্রণে রাখি, অহৈতুক অকারণে শুধু অর্থের পিছনে ঢুকে জাতিকে যেন ধ্বংস না করি। সরকার যতই চেষ্টা করুক না কেন, আপনার কুচক্রের কাছে কিন্তু সরকার অনেক সময় থেমে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হবে। আসলে আমরা সকলে মিলে মানুষ হই, এছাড়া আর অন্য কিছু বলার নেই আমার। ধন্যবাদ। এখানে আমি একটু যোগ করতে চাই, প্লিজ। সুন্দর বলেছেন ইকবাল ভাই, যে আমাদেরকে আসলে বুঝতে হবে যে ব্যবসা কি। একটা ব্যবসা ধর্মে বলা হয়েছে যে একজন সৎ ব্যবসায়ী হাসরের ময়দানে নবীদের সঙ্গী হবে। এর চেয়ে বড় সম্মান, এর চেয়ে বড় প্রাপ্তি
কি হতে পারে আর? ওই শিক্ষাটা কি ব্যবসায়ীদের মনে আছে? এইটাই। হ্যাঁ, এবং আমাদের দেশে ব্যবসায়ীদের ভালো মন্দ দেখভাল করে। তা আমি আশা করব এই এফবিসিসিআই এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে এই কার্যক্রমটাও যাতে, কর্মসূচিটাও যাতে হাতে রাখে, যে ব্যবসায়ীদের মধ্যে তাদের নৈতিকতাবোধ, মানবতাবোধ, মানবিকতাবোধ, দায়িত্ববোধ তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। ব্যবসা করা মানে আমি লাগামহীন মুনাফা করা, কোটি টাকার পর কোটি টাকা অযুত মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া, এইটা ব্যবসা নয়। আমার ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সৎ ব্যবসা করে আমি নিজে ফায়দা লাভ করব এবং জাতিকে আমি একটা সেবা দিব। এই সেবার মানসিকতা যদি আমার না থাকে, আমার মধ্যে যদি জোকের মতো খালি শোষণের মনোভাব থাকে, তাহলে তাকে সত্যিকারের ব্যবসা বলা যায় না। তো এক্ষেত্রে সরকারকে এই যে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে হবে এবং সরকারকে খেয়াল রাখতে হবে এই ব্যবসায়ীদের মধ্যে, ব্যবসায়ীর মুখোশ পরে কোনো শোষক এই দেশের সমাজের মধ্যে গজিয়ে উঠছে কিনা এবং সমাজকে ধ্বংস করে দিচ্ছে কিনা। আজকে চালের দাম আজকে নিয়ন্ত্রণের বাইরে, তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে, সাধারণ মানুষ খাবে কি? সাধারণ মানুষ যখন অভাবের তাড়নায় মানুষের মধ্যে, তখন তার আর কিছু নীতি নৈতিকতা থাকে না। অভাব যখন দুয়ারে এসে দাঁড়াবে, তার দেশপ্রেম, জাতির প্রতি ভালোবাসা, আপনার সমাজের প্রতি ভালোবাসা সবকিছু তার উবে যাবে। তখন সে যাচ্ছে তাই করবে, পুরা দেশটা দুর্নীতি এবং উশৃঙ্খল বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং এখনোই এই দ্রব্যমূল্যের পাগলাগোড়ার লাগাম টেনে ধরার উপযুক্ত সময়। এখনোই এই অসৎ ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে তছনছ করে দিয়ে একটা সুন্দর ব্যবসার বাণিজ্যের একটা পরিবেশ সৃষ্টি করা সরকারের 1 নম্বর দায়িত্ব বলে আমি মনে করি। গ্রামেও মিলবে নিরাপদ পানি। আসলে পানির অপর নাম জীবন। আমাদের দেশের পানির বিশুদ্ধতা প্রয়োজন। ইতিপূর্বে আমরা অনেক খবর দেখেছি যে দেশ গ্রামে আর্সেনিকের প্রভাবে অনেকের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, মানুষ দীর্ঘদিনের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় এখন গ্রামের মানুষ, আমরা শহরে যারা পানি দেখা যাচ্ছে মিনারেল ওয়াটার আমরা কিনতেছি, গ্রামেও এখন এদেরকে নিরাপদ পানি দেওয়ার জন্য কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনি বিশ্লেষণ করুন। জি, ধন্যবাদ। অনেক দেরিতে হলেও আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সরকার, সেজন্য ধন্যবাদ জানাই। বিষয়টি চারটিখানি কথা নয়, প্রায় 9,000 কোটি টাকার একটি প্রকল্প, বিশাল প্রকল্প। গ্রাম অঞ্চলে যেন অন্তত পক্ষে নিরাপদ পানি তথা সুপেয় পানি যেন পান করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যে গভর্নমেন্ট একটি পদক্ষেপ নিয়েছে, আমি সাধুবাদ জানাই। এই প্রকল্পের আওতায় আরও নতুন করে প্রায় 52টি জেলা এটা অন্তর্ভুক্ত হবে। তো এখন বর্তমানে গ্রামে প্রায় যে নলকূপ আছে, তা একটি নলকূপে 87 জন এটার আওতায় আছে যা বুক করতে পারে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তখন ওই লোকের সংখ্যা কমে এসে একটি নলকূপে 50 জন ব্যবহার করতে পারবে, যার ফলে কিছুটা হলেও স্বস্তি বোধ করবে বলে আমি মনে করি। এটা অত্যন্ত ভালো কথা, কিন্তু বিষয়টা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, বিষয়টা একটু অন্য খাতে যেতে হচ্ছে। সরকার তো প্রশংসনীয় একটি ভূমিকা পালন করেছে যে গ্রাম অঞ্চলের মানুষের সুপেয় পানি তথা নিরাপদ পানি পান করতে যেন পারে, সেই জন্য একটি সরকার থেকে একটা বরাদ্দ দিয়েছে প্রায় 9,000 কোটি টাকা। কিন্তু এই রুরাল এরিয়ায় বা তথা এই সেই গ্রাম অঞ্চলে সঠিকভাবে সেটা প্রয়োগ হবে কিনা, এইটা নিয়ে আমার দুটি কথা বলার ইচ্ছে জাগছে। যেহেতু যে কোনো বিষয়ই আমরা একটা কথা বলি না কেন, ওটার মধ্যে একটা দুর্নীতির গন্ধ ছোঁয়া পাই। এই 9,000 কোটি টাকা কি আদৌ সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে নলকূপের ক্ষেত্রে, এটা প্রশ্নবিদ্ধ। এই কারণে বলছি প্রশ্নবিদ্ধ যে আমি একটু পিছনে ডাকি। আমি কোনো একটা জায়গাতে এক চেয়ারম্যান আমার বন্ধু ছিলেন, আমি তার কাছে গিয়েছি, এমনি বেড়াতে গিয়েছিলাম। পরে ওই মেম্বার কয়েকজন এসে আমার কাছে বলতেছে যে আপনার বন্ধুকে একটু সংশোধন হতে বলেন, চেয়ারম্যানকে সংশোধন হতে বলেন, না হয় আমরা 9 জন মেম্বার কিন্তু ওনার বিরুদ্ধে অনাস্থা দিব, একটু বলেন। আমি বললাম কেন, এরকম একটু আমি জানি ভালো চেয়ারম্যান, তো তার প্রতি 9 জনে অনাস্থা দিবেন, কারণটা কি? এগুলো তো সব জায়গায় বলা যায় না, আপনি তার বন্ধু, সেই জন্য বলছি। গভর্নমেন্ট ধরেন যে 15টা নলকূপ আমাদেরকে দিল, দেওয়ার পর আমরা যদি 15টা নলকূপে বসিয়ে দিই,
তাহলে আমাদের কি লাভ হলো? এই যে এত টাকা খরচ করে আমরা নির্বাচন করেছি, এই টাকা আমাদের কোত্থেকে উঠবে? উনি ওই 15টা নলকূপই বসাবে, তো 15টা যদি বসায় আমার ইনকাম কোত্থেকে আসবে? তো চিন্তা করেন যে এখানে এই মেম্বারদের মনোভাবটা কত ভয়াবহ, যা ওই সরকার ঠিকই কিন্তু দিচ্ছে, কিন্তু ওইটা ওই মেম্বারের পর্যায়ে এসে কিন্তু একটা বিতর্কের জের তুলে যাচ্ছে। উনি ওই চেয়ারম্যান সাহেব যথেষ্ট সচেষ্ট ছিল বিধায় 15টায় বসিয়েছে, এভাবে উনি 15 বছর চেয়ারম্যান ছিলেন। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, উনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন একটা পর্যায়ে। তো ওই জায়গাটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা শিক্ষা গ্রহণ করছি, বা যে বিষয়টা মনে হচ্ছে যে আদৌ যতগুলো নলকূপ স্যাংশন হয়েছে ততগুলো কি সঠিকভাবে বসবে কিনা, এটা একটা মনিটর করার জন্য কিন্তু সঠিক একটা জায়গা সংস্থার উপর দেওয়া উচিত গেল। এখন যেই কতগুলো পাইপ দিয়ে আমরা নিরাপদ পানির মধ্যে যাব, সুপেয় পানির মধ্যে যাব, যেমন 10টা পাইপ দিলে সুপেয় পানির মধ্যে যাওয়া যাবে, আদৌ কি সে 10টা পাইপ দিয়ে যাবে কিনা, এই জায়গাটা পরিষ্কার হতে হবে। আমরা চাবো যে অবশ্যই প্রতিটি প্রকল্প কঠোর নজরদারিতে যেন রাখা হয়। জি। আমরা ফিরে যাচ্ছি আবার বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মাসুদুল ইসলাম সাহেবের কাছে, যে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের আজ 2 বছর, যে পুরান ঢাকায় এখনো বোমায় ঠাসা, পরিকল্পনায় এগিয়ে বাস্তবায়নে পিছিয়ে, এই ধরনের নিউজ এসেছে। তা আপনি পুরান ঢাকার সেই পরিবেশ নিয়ে আপনি কিছু বিশ্লেষণ করুন। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা বিষয়ে আপনি অবতারণা করেছেন, যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আমি একজনকে হত্যা করলে এমনটি যেন মনে না করি যে না আমি মাত্র একজন মানুষকে মারলাম, না না, আমি সমগ্র মানব জাতিকে হত্যা করলাম। আর এই মানুষকে হত্যা করার 1 নম্বর কাজ ব্যবহার হয় বোমা। বোমার অন্যান্য কাজও আছে, কিন্তু মানুষ হত্যা করার কাজে বোমাটা বেশি ব্যবহার হয় বর্তমান যুগে। তো আজকে আমরা দেখেছি, আমি বেশি পেছনে যাব না, যে ঢাকার আপনার নিমতলা চকবাজারে নিকট অতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, যে তাৎক্ষণিক অগ্নিকাণ্ড, যেখানে চায়ের দোকান, ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, কিন্তু একই বিল্ডিং এর মধ্যে রাখা কেমিক্যাল বিস্ফোরক সেই আগুনকে স্বাগত জানিয়েছে পুরা ঢাকা শহরকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য। আজকে এই নিমতলী এবং চকবাজারে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে সেখানে তদন্ত দেখা গেল প্রায় 170টি কেমিক্যালের গুদাম, যেখানে বিস্ফোরক দ্রব্যাদি সেখানে জমাকৃত। এই 170-এর বাইরে আরো কত 170 আছে সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু তারা সরকারি সংস্থা, তারা তদন্ত করে 170টি গুদামকে সিলগালা করেছিল, তাদেরকে জরিমানা করেছিল। এরপরে আমরা কিছু জানি না। এরপরে পরের ইতিহাস, পরের পাতা যদি আপনি উল্টিয়ে দেখেন, দেখা যাবেন যে সেই 170টি যে সিলগালা গুদামের পরিবর্তে এখন দেখা যাবে যে 1070টি আরো নতুন করে গজিয়ে উঠেছে। এবং যে 170টিকে জরিমানা করা হয়েছে, তারা বিভিন্নভাবে তাদের জরিমানার টাকা পয়সা শোধ করে আবার সেই মহলের সাথে যোগাযোগ করে তারা পুনরায় আগের নতুন উদ্যমে তারা আবার সেই বিস্ফোরক ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি। আবার কখন এখন সরকারের সংশ্লিষ্ট মহল কিন্তু ওইদিকে আর নজর নেই। আবার যখন আরেকটা ভয়াবহ অগ্নিকাণ্ড হবে, আবার যখন মানুষের আর্তনাদ থাকার চিৎকার শোনা যাবে, তখন দৌড়ে আবার ফায়ার ব্রিগেড যাবে, সরকারি সংস্থাগুলি যাবে। আমরা আশা করি এটা নয় রোগী মারা যাওয়ার পরে আপনি ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করেন, এটা আমার কোনো প্রয়োজন নেই। রোগাক্রান্ত হওয়ার আগেই আপনি প্রতিষেধকের ব্যবস্থা করেন। অগ্নিকাণ্ডে, ভয়াবহ অগ্নিকাণ্ড হওয়ার আগে আপনি এই চকবাজার, নিমতলা থেকে শুরু করে সারা দেশব্যাপী এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেগুলিকে নিরাপদ অবস্থানে আপনি নিয়ে আসেন। আপনার বিস্ফোরক দ্রব্যগুলি এমন জায়গায় থাকতে হবে আশেপাশে, যাতে সেটা আগুনের লেলিহান শিকার সাথে যাতে তার একটা প্রেম ভালোবাসা হয়ে না যায়। আপনি আগুনের পাশে যখন, বিস্ফোরকের পাশে যখন আপনি আগুন রাখবেন, আগুনের পাশে বিস্ফোরক রাখবেন,
নিচে দেখা যাবেন যে হোটেল রেস্টুরেন্ট, পাশে বিস্ফোরকের গুদাম, উপরে আছে ছাত্রদের হোস্টেল, তার উপরে মাদ্রাসা, তার উপরে অফিস আদালত। তাহলে এটা তো একটা এটা তো একটা হজবরল একটা অবস্থা। এই হজবরল অবস্থা দীর্ঘ মেয়াদী হওয়া, দীর্ঘসূত্রিত হওয়া, এটা কখনো মেনে নেওয়া যায় না। তো আমরা চাই না আমাদের দেশের নিরীহ মানুষ আবারও কোনো অগ্নিকাণ্ডে দগ্ধীভূত হোক, আমাদের দেশের নিরীহ লোকজন আবারও আগুনে পুড়ে খয়লা হয়ে যাক, সেটা আমরা চাই না। আমরা চাই এখনো সময় আছে, সরকারকে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে দেশকে নিরাপদ রাখুক, দেশের মানুষকে নিরাপদ রাখুক, এই প্রত্যাশা আমরা হরদম করি, এই আশাবাদ সরকারের কাছে আমরা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে আমরা আশা করব। পাশাপাশি যে যারা ব্যবসায়ী, সাধারণ মানুষ প্রত্যেককেই তাদেরকে ঝুঁকি মুক্তির জন্য তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে, তাদেরকেও উদ্যোগী হতে হবে। আমরা আজকের এই করোনাকালীন সময়ে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে, কথা হবে নতুন নতুন সংবাদ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা।